সকলকে স্মার্ট লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ শাকিল মিয়া, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। তো আজকে তোমরা যারা এসএসসি 25 ব্যাচের ছাত্রছাত্রী আছো, তো তোমাদের অল্প কিছুদিনের ভেতরে হচ্ছে বোর্ড পরীক্ষা শুরু হবে। তো বোর্ড পরীক্ষার আগে যে সৃজনশীলগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাওয়া উচিত। তো বেসিক্যালি সেই সৃজনশীলগুলো আজকে আমরা দেখাবো। তো ধারাবাহিক এখান থেকে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বিষয়ে যে অর্থাৎ লাস্ট মোমেন্টে যে সৃজনশীলগুলো আমাদের অবশ্যই প্র্যাকটিস করে যাওয়া উচিত, সেই সৃজনশীলগুলো আমরা দেখাবো ধারাবাহিকভাবে। তো তোমরা সকলের সাথে থাকবে। তো এখন অর্থাৎ অর্থাৎ এসএসসি তোমাদের রসায়ন বইয়ের একাদশতম অধ্যায় অর্থাৎ খনিজ সম্পদ এবং জীবাশ্ম চ্যাপ্টারে যে জৈব যৌগের পাঠের যে সিকিউগুলো আছে আমরা সেগুলো ধারাবাহিকভাবে এখন দেখব। তার প্রথম যে সৃজনশীলটা আছে, প্রথম সৃজনশীলটা যদি তোমরা একটু দেখো, যে একটা ভাঙন প্রক্রিয়ার মাধ্যমে নিম্নাক্ত বিক্রিয়া সংঘটিত হয় এবং বিক্রিয়াটা এখানে দেওয়া আছে। এখন বলা হচ্ছে যে উদ্দীপকে এ উৎপাদ থেকে কিভাবে গ্লাইকল উৎপন্ন করা যায় বিক্রিয়াটি দেখাও। তাহলে এখন যদি দেখো যে এখানে আসলে এখানে এটা আসলে কি, যে উদ্দীপকের যে উৎপাদ থেকে কিভাবে গ্লাইকল তৈরি করা যায়, তাহলে এটা ধরলাম আমরা হচ্ছে এটা বি, এটা হলো সি। তা এটা যদি দেখো, এটা একটা হচ্ছে কি অ্যালকিন, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন। ফর এক্সাম্পল এটা একটা 2 কার্বন বিশিষ্ট হচ্ছে কি অ্যালকিন দেওয়া আছে উদ্দীপকের এটা। তো বেসিক্যালি এখন যদি আমরা দেখি যে একটা অ্যালকিন নিলাম, অ্যালকিনটাকে কি করব আমরা, অ্যালকিনটাকে আমরা জাস্ট পানির সাথে হচ্ছে রিয়াকশন দিব। জাস্ট পানির সাথে হচ্ছে রিয়াকশন করাচ্ছি আমরা। পানির সাথে রিয়াকশন করালে এখন এখান থেকে আমরা যেটা পাবো, পানির সাথে রিয়াকশন প্লাস জার্মান অক্সিজেনের উপস্থিতিতে পানির সাথে আমরা রিয়াকশন করাই, তাহলে এখান থেকে আসলে আমরা কি পাবো, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো বেসিক্যালি কিছুই না, ডাবল বন্ডটা জাস্ট ভেঙে যাবে। ডাবল বন্ডটা জাস্ট হচ্ছে কি ভেঙে যাবে, ডাবল বন্ডটা জাস্ট হচ্ছে ভেঙে যাবে আর দুইটা হাত বের হবে। এবং দুইটা হাতের সাথে কি করবো, এখানে দুইটা হাইড্রোজেন আছে, জাস্ট দুইটা হাইড্রোজেন বসাই দিলাম। এখানে একটা ও ছিল, এখানে একটা ও বসাই দিলাম। আর এই জার্মান অক্সিজেন থেকে একটা ও এসে এই হাইড্রোজেনের সাথে অ্যাড হয়ে এখানে একটা ও এসে, আর এটা যেটা ছিল সেটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল যেটা আমাদের বলছে যে উদ্দীপকে উৎপাদ থেকে কিভাবে গ্লাইকল উৎপন্ন করা যায় বিক্রিয়া সহ দেখাও। তোমরা জাস্ট এটুকু লিখে এখন বাংলাভাবে লিখে নেবে যে লঘু পটাশিয়াম পারম্যাঙ্গানেট উপস্থিতিতে একটা অ্যালকিন থেকে অর্থাৎ অ্যালকিন থেকে ইথিলিন গ্লাইকল তৈরি হল। এভাবে যদি বাংলাতে লিখে দাও হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন যদি আমরা দেখি যে খ নাম্বারটা, যে খ নাম্বার বলা হচ্ছে যে বি যৌগ, অর্থাৎ এই বি যৌগটা যেটা আমরা যে উপরে বিক্রিয়াটা দিয়ে দিচ্ছি, বি যৌগটা এটা বি, একটা 3 কার্বন বিশিষ্ট একটা হচ্ছে কি অ্যালকিন। এই বি যৌগ থেকে বি যৌগ থেকে একটা জুট পলিমার গঠন করা যায় প্লাস্টিক রশি এবং বোতল, সেটা দেখাতে বলছে। তাহলে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন কি হবে, যে CH3 CH ডাবল বন্ড CH2, এটা 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন। এন সংখ্যক অ্যালকিন মানে অনেকগুলো অণু মিলিত একটা পলিমার গঠিত হয়, অনেকগুলো অণু মিলে কি হয় একটা বেসিক্যালি পলিমার গঠিত হয়। আর এখানে কি হবে, এখানে 140 ATM অ্যাটমসফিয়ার, 140 চাপ এবং 120 সেন্টিগ্রেড তাপমাত্রা টাইটেনিয়াম ক্লোরাইডে রিয়াকশন করালে এখান থেকে কি হবে, জাস্ট কিছু না, বেসিক্যালি বন্ধনটা ভেঙে যাবে। জাস্ট এখানে CH3 তো আছে, এখানে কি হবে, জাস্ট CH3 তো আছে আর এখানে হচ্ছে কি CH থাকলে বন্ধনটা ভেঙে গেল। আর এখানে হচ্ছে CH, এখান থেকে জাস্ট CH কি হলো 3 হলো, এখান থেকে দুইটা বন্ধন ভেঙে দাও। আর এখানে হচ্ছে অনেকগুলো অণু মিলে একটা পলিমার গঠিত হয়েছে। জাস্ট এটাই বলা হচ্ছে যে বীজ যৌগ থেকে একটা জুট পলিমার গঠন করা সম্ভব কিনা। তার বেসিক্যালি পলিমার থেকে কিছু একটা সংজ্ঞা দিয়ে দিলে অর্থাৎ এই সৃজনশীলটা হয়ে যায়। বেসিক্যালি তোমরা যদি এইভাবে সলভ করে ইনশাল্লাহ তোমরা মার্কস পেয়ে যাবে। এখন আমরা 2 নাম্বার সৃজনশীলটা দেখব। 2 নাম্বার সৃজনশীলটা একটা ইম্পর্টেন্ট সৃজনশীল। তো এখানে দেওয়া আছে কি 3টা যৌগ। প্রথম যৌগ দেওয়া আছে একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, 2 নাম্বার যৌগ অর্থাৎ বি নাম্বার যে যৌগটা আছে, অর্থাৎ আমরা যদি 2 নাম্বার সৃজনশীলটা যদি বেসিক্যালি দেখি যে এ একটা যৌগ সেটা হলো 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, বি একটা যৌগ সেটা 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, সি একটা যৌগ সেটা হচ্ছে একটা অ্যালকোহল, যেটাকে আমরা বলতে পারি যে ইথিলিন গ্লাইকল, এটা একটা অ্যালকোহল। এখন
নাম্বার বলছে যে উদ্দীপকের কোন যৌগটা ব্রোমিন পানির দ্রবণকে বর্ণহীন করে। ব্রোমিন পানির দ্রবণকে বর্ণহীন করে। বেসিক্যালি এই রিয়াকশনটা তোমরা দেখছো যে প্রথম কি করবো আমরা, বি যৌগটা। তাহলে উদ্দীপক কোন যৌগটা ব্রোমিন পানির সাথে যেটা রিয়াকশন করে সেটা হচ্ছে কি অ্যালকেন, অর্থাৎ অ্যালকেন না, সেটা হচ্ছে অ্যালকিন। তাহলে বি যৌগটা অ্যালকিন। তাহলে বি যৌগটা যদি আমরা লিখি যে ক নাম্বার সলভ, বি যৌগটা হচ্ছে কি, জাস্ট আমি বন্ধন আকারে লিখলাম একটা অ্যালকিন। এই অ্যালকিনের সাথে যদি আমরা কি করে থাকি, অর্থাৎ বিআর যদি রিয়াকশনটা দেই, বিআর টু যদি রিয়াকশন দেয়, তাহলে এখান থেকে জাস্ট কি হবে, জাস্ট ডাবল বলটা ভেঙে যাবে। এখানে সিএইচ, এখানে সিএইচ টু, এখানে টু তো থাকলো, জাস্ট দুইটা বন্ড ভেঙে যায়, কি বসেছে বিআর যুক্ত হয়ে গেল। নাম হচ্ছে এক 1,2-ট্রাই ব্রোমো ইথেন, এটার নাম হচ্ছে 1,2-ট্রাই ব্রোমো ইথেন। আর এটা কি করে, ব্রোমিনের লাল দ্রবণটাকে কি করে থাকে, লাল দ্রবণটাকে বর্ণহীন করে, ব্রোমিনের লাল দ্রবণটাকে বর্ণহীন করে। এটা হচ্ছে ইথিলিন, এটা হচ্ছে কি 1,2-ট্রাই ব্রোমো ইথেন। ঘ নাম্বারে দেখে যে বি যৌগ থেকে কিভাবে এআরসি তৈরি করা সম্ভব। এখন বি যৌগটাকে একটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেন থেকে অবশ্যই কি করা যায়, অ্যালকেন থেকে অবশ্যই দুইটা প্রসিডিউটের মাধ্যমে আমরা এআরসি অর্থাৎ অ্যালকেন এবং হচ্ছে কি ইথিলিন গ্লাইকোল তৈরি করতে পারি। কিভাবে তৈরি করা যায়, তাহলে ঘ নাম্বারটা যদি আমরা দেখি, তাহলে বেসিক্যালি দেখো প্রথম যেটা আছে, আমরা অ্যালকিন থেকে অর্থাৎ CH2, এটা একটা অ্যালকেন, এই অ্যালকেন থেকে আমরা কি করবো, অ্যালকেন তৈরি করবো। জাস্ট কিছু না, জাস্ট হাইড্রোজেনেশন করে দেবো, জাস্ট H2 দ্বারা রিয়াকশন করা দিলে এখানে কি হবে, হাইড্রোজেনেশন যদি আমরা রিয়াকশন করাই, হাইড্রোজেনেশন রিয়াকশন করালে আসলে কি হবে, বেসিক্যালি কিছুই না, এখানে আমরা তাপমাত্রাটা ইম্পর্টেন্ট, 200 সেন্টিগ্রেড তাপমাত্রা নিকেল প্রবাহের উপস্থিতি রিয়াকশন করাই, তাহলে দ্বিবন্ধনটা ভেঙে যাবে। এখান থেকে যেটা পাবো, অর্থাৎ এই ডাবল বন্ডটা ভেঙে যাবে, যে এই এখানে একটা হাইড্রোজেন বলতে আর এখানে একটা হাইড্রোজেন CH3, এটা হচ্ছে একটা অ্যালকেন, ইথিয়ান একটা হচ্ছে অ্যালকেন, যেটা হচ্ছে অর্থাৎ এই যৌগ। এটা হলো ফার্স্ট। 2 নম্বর প্রসিডিউরটা, এই অ্যালকিন থেকে আমরা কিভাবে গ্লাইকোল তৈরি করতে পারি। এটা একটা সহজ প্রসেস, জাস্ট Br2 পরীক্ষা। জাস্ট প্রথমে আমরা কি পানি নেব, প্রথমে আমরা জাস্ট পানি নেব প্লাস জার্মান অক্সিজেন, এটা কি কে হেমেন ও4 যদি নেই, তাহলে এখানে কি হবে, জাস্ট এখান থেকে জাস্ট ডাবল বন্ডটা ভেঙে যাবে, CH2 ডাবল বন্ডটা ভেঙে যাবে। আর এখানে কি হবে, এই ডাবল বন্ডটা ভেঙে যায়, এখানে ডাবল বন্ডটা ভেঙে যে দুইটা হাত বের হয়েছে, দুইটা হাতে দুইটা হাইড্রোজেন বসাইছি, আর এই ওটা এখানে বসাইছি, এই ওটা এখানে বসছে, আর জার্মান অক্সিজেন ওটা এখানে বসছে। এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল। আশা করি বুঝতে পারছো যে অ্যালকিন থেকে আমরা হচ্ছে অ্যালকেন তৈরি করতে পারি, অ্যালকিন থেকে আমরা কি করতে পারি, ইথিলিন গ্লাইকল তৈরি করতে পারছি, ক নাম্বারটা। এখন 3 নাম্বার সৃজনশীলটা যদি আমরা দেখি, যদি বলা যায় যে ইম্পর্টেন্টের দিক থেকে সবচাইতে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট সৃজনশীলটা হচ্ছে এখনকারটা, এটা খুব একটা ইম্পর্টেন্ট সৃজনশীল তোমাদের জন্য। বেসিক্যালি অনেকবার বোর্ডে এসেছে এটা, বিশেষ করে পরামারটা। হওয়ার সম্পৃক্ত পরীক্ষা হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিআর দমন পরীক্ষা আর একটা হচ্ছে ব্রোমিন দমন পরীক্ষা। দুইটা পরীক্ষায় থেকে বেশিরভাগ আসে। এটা দ্বারা কি বলা হচ্ছে, একটা যৌগ সম্পৃক্ত না অসম্পৃক্ত সেটা পরীক্ষা করা হয়। তাহলে প্রথম যেটা বলছে 1 নং যৌগটাকে এটা অসম্পৃক্ত কিভাবে প্রমাণ করবে, জাস্ট 1 নং যৌগটা লিখলাম, জাস্ট এটা একটা অ্যালকিন, জাস্ট অ্যালকিন কি করবে, জাস্ট বিআর2 এর সাথে রিঅ্যাকশন করাই দিবে, বিআর2 এর সাথে রিঅ্যাকশন করালে কি হবে, জাস্ট ডাবল বন্ডটা ভেঙে যাবে, ডাবল বন্ডটা ভেঙে যায়, জাস্ট দু হাতে বিআর বসাই দিবে। আর এখানে কি হবে, এখানে বেসিক্যালি কি হবে, এখানে বেসিক্যালি কিছু না, এখানে কি হবে, অর্থাৎ এই যে ব্রোমিনের যে লাল দ্রবণটা আছে এটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে বর্ণহীন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর উদ্দীপকের যৌগদের পারস্পরিক রূপান্তর দেখাও, ঘ নাম্বারটা এটা রিয়াকশন দিয়ে আর একটু বাংলা লিখে দিলে হয়ে যাবে। ঘ নাম্বারটা যদি আমরা দেখি, উদ্দীপকের যৌগদের পারস্পরিক রূপান্তর সমীকরণ সব ব্যাখ্যা করা হচ্ছে, অর্থাৎ এই অ্যালকিন থেকে আমরা কিভাবে ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারি, বা অথবা এই কার্বনিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড থেকে আমরা কিভাবে হচ্ছে আবার অ্যালকিন তৈরি করতে পারি, এই বিক্রিয়াটা মূলত আমাদেরকে দেখাতে বলছে। তো বেসিক্যালি বিক্রিয়াটা আমরা কিভাবে দেখাই, যদি আমরা প্রথম যদি দেখি যে
হ্যাঁ, প্রথম আমরা কি নেব, একটা হচ্ছে অ্যালকেন অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন যদি নিই, যে CH2 ডাবল বন্ড CH2 কে নিলাম, এটাকে আমরা HBr এর সাথে রিয়াকশন করালাম। জাস্ট H2O2 দ্বারা রিয়াকশন করলে এখান থেকে কি হবে, জাস্ট এই ডাবল বন্ড যেটা আছে এটা ভেঙে যাবে। ভেঙে যায়, এখানে এই হাইড্রোজেনটা এখানে বসলে CH3, আর এখানে CH2 আর হচ্ছে Br, এটা হলো। তারপরে যদি দেখা যায় CH3 CH2 Br, এটা যেটা আছে এটাকে যদি আমরা সোডিয়াম যদি হাইড্রোক্সাইডের সাথে যদি রিয়াকশন করে, তাহলে এখান থেকে আসলে কি হয়, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করালে এখান থেকে জাস্ট কিছুই না, এখান থেকে জাস্ট যেটা হয় সেটা হলো কি, CH3 CH2 CH2, তারপর হচ্ছে OH প্লাস সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়। তাহলে অ্যালকোহল যেটা আছে CH3 CH2 আর OH, এই অ্যালকোহল যেটা আছে এই অ্যালকোহলটাকে যদি আবার কি করা যায়, যেহেতু জার্মান অক্সাইডের সাথে রিয়াকশন করে, তাহলে এখান থেকে যেটা উৎপন্ন হবে, জার্মান অক্সাইড যদি রিয়াকশন করে এখানে প্রভাব হিসেবে লাগবে Cr2O7 যদি রিয়াকশন করে, তাহলে এখান থেকে যেটা হবে, এখানে রিয়াকশন করালে সেটা একটা অ্যালডিহাইড CH, একটা অ্যালডিহাইড, একটা প্লাস পানি তো একটা অ্যালডিহাইড, পানি অ্যালডিহাইড যেটা আছে অর্থাৎ এই CH3 CHO, এই অ্যালডিহাইডটা কিন্তু আমরা ফার্দার জারণ করি, আবার জারণ করলে আসলে কি উৎপন্ন হবে, ফার্দার জারণ K2 Cr2O7, এই যদি Cr2 এটা যদি উৎপন্ন হয়, তাহলে এখান থেকে যেটা তৈরি হয় CH3 CH, এই যে জৈব অ্যাসিড তৈরি হচ্ছে, অর্থাৎ অ্যালকিন থেকে আমরা ফ্যাটি অ্যাসিড তৈরি করলাম। আবার উল্টা প্রসেস, এই ফ্যাটি অ্যাসিড যেটা আছে মানে পারস্পরিক রূপান্তর, একটা থেকে এটা থেকে আমরা এটা রূপান্তর করবো, তাহলে এই ফ্যাটি অ্যাসিড যেটা আছে এই ফ্যাটি অ্যাসিডের সাথে যদি আমরা হাইড্রোজেন অ্যাড করি, তাহলে এখানে কি উৎপন্ন হবে, হাইড্রোজেন যদি আমরা কি করতে পারি, হাইড্রোজেনটা যে বিজারণ ঘটায়, বিজারণটা কি হবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট যদি বিজারণ ঘটায়, তাহলে এখান থেকে উৎপন্ন হবে CH3 CHO একটা অ্যালডিহাইড তৈরি হলো। তাহলে এই CH3 CHO যে অ্যালডিহাইড যেটা আছে, এই অ্যালডিহাইডটাকে যদি আমরা ফার্দার যদি বিজারণ করাই, যে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড, ফার্দার যদি আমরা বিজারণ করাই, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, এখান থেকে জৈব অ্যাসিড তৈরি হবে, আর এই জৈব অ্যাসিডটা অর্থাৎ এখান থেকে কি হলো, অর্থাৎ এই অ্যালডিহাইডটাকে আমরা কি বিজারণ করালে আমরা পাবো হচ্ছে অ্যালকোহল, আর অ্যালকোহল যেটা আছে এই অ্যালকোহলটাকে যদি আমরা ফার্দার অ্যালকোহল যেটা আছে অ্যালকোহলের সাথে আমরা কি করি, অ্যালকোহলের সাথে যদি আমরা অ্যালকোহলের সাথে যদি আমরা কি নেই, অর্থাৎ সালফেরিক অ্যাসিড প্লাস H2 যদি রিয়াকশন করাই, তাহলে এখান থেকে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে C2H4, উৎপন্ন হচ্ছে, C2H4 উৎপন্ন হচ্ছে। এখন দেখো, অর্থাৎ এখন আমরা যেটা দেখতে পেলাম যে অর্থাৎ এই ফ্যাটি অ্যাসিড থেকে আবার হচ্ছে অ্যালকিন তৈরি হয়েছে। একবার আমরা দেখলাম অ্যালকিন থেকে হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড, আর একটা ফ্যাটি অ্যাসিড থেকে হচ্ছে অ্যালকিন তৈরি হয়েছে, এটা হলো পারস্পরিক রূপান্তর, এটাকে আমরা বলতে পারি পারস্পরিক রূপান্তর। এখন যদি আমরা নাম্বার সৃজনশীলটা দেখি, হ্যাঁ 4 নম্বর সৃজনশীলটাও একটা ইম্পর্টেন্ট আছে, এটা অনেকবার আছে। তো 4 নম্বর সৃজনশীলটা হচ্ছে কোন ধরনের বিক্রিয়ার মাধ্যমে ওয়াই যৌগটা হতে পলিথিন পাওয়া যায়, এটা একটা একটা পপুলার একটা রিয়াকশন, যে ইথিন থেকে আমরা কিভাবে পলিথিন পাই, রিয়াকশনটা তোমরা অবশ্যই জানো। তারপর এখন দেখা দিই, তো গ নাম্বারটা আমরা সলভ করতে পারি যে প্রথমত বেসিক্যালি কি ইথিলিন হতে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা হচ্ছে কি পলিথিন পাই, সেটা আমরা জানি। যে রিয়াকশনটা যদি আমরা দেখাই, যে রিয়াকশনটা যদি আমরা পূরণ করি, তাহলে বেসিক্যালি প্রথম যদি দেখা যায় যে ওয়াই যৌগটা, তাহলে প্রথম নাকি আমরা জাস্ট তুলে নিলাম, জাস্ট H5 CH2 H5OH, এটা একটা অ্যালকোহল। এই অ্যালকোহলটাকে আমরা কি করতে পারি, জাস্ট অ্যালুমিনিয়াম Al, তারপর হচ্ছে Al2O3, এটাকে যদি আমরা তাপ দেই, তাহলে এখান থেকে কি উৎপন্ন হয় C2, তারপরে হচ্ছে কি H4, জাস্ট গ্যাসীয় অবস্থাকে নিলাম, জাস্ট এটা কি ওয়াই যৌগটা প্লাস হচ্ছে কি
পানি, এটা হচ্ছে জাস্ট রিয়াকশন। এই যৌগটা অর্থাৎ এটা হচ্ছে ওয়াই, এই যৌগটার মাধ্যমে আমরা কিভাবে কি, এই যৌগটা অবশ্যই তোমরা সব পলিমারকরণ বিক্রিয়াটা পড়ছো যে অনেকগুলো মনোমার একত্রিত একটা পলিমার, বৃহৎ একটা পলিমার গঠিত হবে। ফর এক্সাম্পল যদি আমরা দেখি CH2 CH2, এটা একটা এটা কি একটা অ্যালকিন, এটা একটা ইথিন, অর্থাৎ এন সংখ্যক ইথিনটাকে যদি আমরা কি করি, এন সংখ্যক যে ইথিন যেটা আছে এটাকে যদি আমরা পলিমারকরণ রিয়াকশন দেই, এটাকে যদি আমরা জাস্ট হচ্ছে কি পলিমারকরণ রিয়াকশন নেই, পলিমারকরণ উচ্চ চাপ চাপ উচ্চ চাপ, তারপর কি তাপ প্রভাবক ওটিকে যদি নেই, তাহলে বেসিক্যালি বন্ডটা ভেঙে যাবে। CH2 তো আসলো জাস্ট CH2, জাস্ট তুমি দুইটা হাত বের করে দিয়ে এখানে জাস্ট এন হবে। এই রিয়াকশনটা কি করবে, অর্থাৎ এটা হচ্ছে অনেকগুলো ইথিলিনের হচ্ছে কি মনোমার মিলে একটা বৃহৎ পলিমার গঠিত হচ্ছে। জাস্ট এই রিয়াকশনটা দেখা দিয়ে আর কিছু বাংলা লিখে দিলে হয়ে যাবে। ঘ নাম্বার যদি রিয়াকশনটা আমরা দেখি, ঘ নাম্বারের ক্ষেত্রে যদি দেখা যায় যে এক্স এবং ওয়াই যৌগটার মধ্যে কোনটা সম্পৃক্ত এবং কোনটা অসম্পৃক্ত, এটা একই, ওই যে বিয়ার দমন পরীক্ষা, ব্রোমিন দমন পরীক্ষার মাধ্যমে এটা বের করা যায়। ব্রোমিন দমন পরীক্ষার মাধ্যমে যদি আমরা একটা অ্যালকিনের ক্ষেত্রে দেখি, এখানে কি এক্স যৌগটা কি হবে, এখানে কার্বন ডাই অক্সাইডের হাইড্রোজেন রিয়াকশন করালে আমরা কি পাবো, আমরা জানি একটা মিথেন তৈরি হয় CH4, এটা মিথেন। এই মিথেনটাকে যদি আমরা কি করতে পারি, মিথেনটাকে যদি আমরা Br2 সাথে পরীক্ষা দিই, ব্রোমিন দমের সাথে যদি রিয়াকশন করাই, তাহলে এখানে কোনো রিয়াকশন হবে না, এক্ষেত্রে অ্যালকেনের ক্ষেত্রে রিয়াকশন হয় না। আর যদি ওয়াইটার ক্ষেত্রে দেখি, ওয়াইটা হচ্ছে কি একটা অ্যালকেন হচ্ছে CH2 ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2। অ্যালকেনের ক্ষেত্রে যদি আমরা Br2 পরীক্ষা দিই, তাহলে সেক্ষেত্রে কি আসবে, জাস্ট CH2 ডাবল বন্ডটা ভেঙে গেল, দুইটা হাত বেরোলে এখানে একটা বিয়ার, দুইটা বিয়ার যুক্ত হয়ে গেছে, দুইটা বিয়ার হয়ে গেছে, আর এটার নাম হচ্ছে 1,2 ডাইব্রোমো ইথেন, 1,2 ডাইব্রোমো হচ্ছে ইথেন। আর এটা কি করে, এই ব্রোমিনের যে লাল দ্রবণটা আছে এটা হচ্ছে কি বর্ণহীন করে, এটা বর্ণহীন করে দেয়, তাহলে এটার মাধ্যমে এটা রিয়াকশন হয় নাই, তার মানে এটা সম্পৃক্ত। আর সম্পৃক্ত তোমরা বোঝো যে অ্যালকিনে কি থাকে, সিঙ্গেল বন্ড থাকে, তাহলে সম্পৃক্ত। অ্যালকিনে যেহেতু ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড আছে এবং রিয়াকশন হচ্ছে বর্ণহীন হয়ে গেছে, লাল বন্ডটা হচ্ছে বর্ণহীন হয়ে গেছে, তাই এটা হচ্ছে কি অ্যালকিন অথবা হচ্ছে অ্যালকাইন হতে পারে, এটা পরে তোমরা জানবে। ঠিক আছে, তো বেসিক্যালি এভাবে আমরা হচ্ছে কি করতে পারি, রিয়াকশনগুলো বের করতে পারি। তো আশা করি সৃজনশীল চারটা তোমরা সলভ করতে পারবে, আর এই চারটা সৃজনশীল মাধ্যমে মিনিমাম হচ্ছে 15টা সৃজনশীল সলভ হয়ে যাচ্ছে, কারণ প্রায় সেম বোর্ডে এই প্রশ্নগুলো বারবার আসে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।